ওকে, এখন আমরা দেখব রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর প্রথমত আমাদের এখানে 30টা মৌল মুখস্থ রাখতে হবে, তবে আমরা বাকি জিনিসগুলো খুব সুন্দরভাবে কভার করতে পারবো। তো প্রথমে এখানে দেখো হাইড্রোজেন, এ পাশে আছে আমাদের হিলিয়াম, আবার এই পাশ থেকে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এভাবে আমাদের 30টা মৌল মুখস্থ করতে হবে। 30টা মৌল মুখস্থ করলে আমরা বাকি জিনিসগুলো রসায়ন থেকে খুব সুন্দরভাবে কভার করতে পারবো। এরপরে দেখো এখানে 1 নাম্বার যে গ্রুপ, মানে ওপর থেকে নিচের দিকে যেটা আছে এটাকে বলা হয় গ্রুপ, আর বাম থেকে ডান দিকে যেগুলো গিয়েছে এগুলোকে বলা হয় পর্যায়। তো আমাদের পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে, 1 2 এরকম করে 18 পর্যন্ত গ্রুপ আছে। এবং এই যে লাল যে দাগ দেখতেছি 1 2 3, মানে বাম থেকে ডান দিকে যেগুলো গিয়েছে এগুলোকে বলা হয় পর্যায়। এরকম পর্যায় আছে 7টি। এই যে 1 2 3 4 5 6 7টি আছে পর্যায় এবং গ্রুপ আছে 18টি। তো প্রথম নাম্বার যে গ্রুপ আছে সেখানে হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম থেকে শুরু করে এই যে হলুদ রঙের যেগুলো আছে সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন এটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 2 নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে প্রথমটা হচ্ছে ক্ষার ধাতু, পরেরটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতুগুলো মনে রাখতে হবে: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখানে আমাদের বাংলা এবং ইংলিশ সহ আছে। এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব। তাহলে কি বললাম, 1 থেকে 30 নাম্বার পর্যন্ত, মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, এই যে এখানে যে আমাদের জিঙ্ক আছে এই জিঙ্ক পর্যন্ত মুখস্থ রাখতে হবে। আমাদের পারমাণবিক ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সহ। তো পারমাণবিক সংখ্যা কোনগুলো, পারমাণবিক ভর সংখ্যা কোনগুলো, এগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে দেখো এই 2টা লাইনও এর সাথে অ্যাড করব। এরপরে আমাদের যেটা জানতে হবে তা হচ্ছে যে 18 নাম্বার গ্রুপ। 18 নাম্বার গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মানে কি, যেটা অন্যের ওপর নির্ভর করে না, নিজেই যেটা হচ্ছে যে নিজের ওপর নির্ভর করে। তো এখানে দেখো 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয়, যেটাতে আমাদের আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ও গানিয়াসন। এই লাইনটাও আমাদের মুখস্থ রাখতে হবে যদি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ও গানিয়াসন। এরকম করে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস। আরও একটা গ্রুপ মনে রাখতে হবে, সেটা হচ্ছে 17 নাম্বার। দেখো 17 নাম্বারের মধ্যে আছে, এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টামিন, টেনেসাইন। এখানে আমরা পাইলাম নিষ্ক্রিয় গ্যাস এবং এখানে পাইলাম আমরা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। তারপরে দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 11 নাম্বার যে গ্রুপ আছে কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড, এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড। গোল্ড মানে কি, সোনা না? এগুলো আমরা মুদ্রা ধাতু ব্যবহার করি। সিলভার, তারপরে কপার জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলোর নামে হচ্ছে মুদ্রা ধাতু। এখান থেকে পর্যায় সারণী থেকে যেটা বললাম আমি আরেকবার বলি, 1 নাম্বার থেকে 30 নাম্বার পর্যন্ত এই 30টা মৌল মুখস্থ রাখতে হবে, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা সহ। পারমাণবিক সংখ্যা কি, এই যে দেখো এখানে পর্যায় সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। তাহলে বাম পাশে যেটা আছে 1 2 3 4 করে, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর তার ডান পাশে যেটা আছে সেটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা নিচে থাকে এবং পারমাণবিক ভর সংখ্যা উপরে থাকে, এখানে দেওয়া আছে বাম পাশে আর ডান পাশে। এটা মনে রাখতে হবে। এরপরে এই যে এটার নাম হচ্ছে ক্রোমিয়াম। শর্টে যেটা বলছে সিআর, এটা হচ্ছে প্রতীক, আর ক্রোমিয়াম হচ্ছে মৌলের নাম। এইভাবে আমাদের এই 30টা মনে রাখতে হবে। তার পাশাপাশি গ্রুপ নাম্বার 1 ক্ষার ধাতু, হাইড্রোজেন ব্যতীত। 2 নম্বরকে বলা হয় মৃৎক্ষার ধাতু এবং এখানে 18 নম্বর গ্রুপকে বলা হয় 18 নম্বরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, 17কে বলা হয় হ্যালোজেন, এবং আমাদের এখানে পাচ্ছি 11 নম্বরে 3টা কপার, সিলভার, গোল্ড। নিচেরটার দরকার নাই, এই 3টা পর্যন্ত বললে হচ্ছে। পর্যায় সারণী থেকে এতটুকু আমাদের পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। পর্যায় সারণীর আরও যে বিস্তারিতগুলো আছে এখানে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো প্রথমে আগে আমরা শুরু করার জন্য পর্যায় সারণীটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখার পরে আমরা চলে যাব আমাদের তৃতীয় অধ্যায়, যেখান থেকে
পড়াটা আমাদের শুরু হয়েছে আর কি, মানে এসএসসি সিলেবাসের 3য় অধ্যায় থেকে দেওয়া আছে। তো দেখো ওইটুকু পড়ার পর তুমি চলে আসবে একদম সরাসরি 3য় নম্বর অধ্যায়। 3য় নম্বর অধ্যায় হচ্ছে পদার্থের গঠন। সো পদার্থের গঠনটা কি দেখো, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের চারপাশের জিনিসগুলো কী দিয়ে তৈরি? তোমার শৈলী বা কী দিয়ে তৈরি? হ্যাঁ, তোমাদের মতো প্রাচীন দার্শনিকরাও এ নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে। তাহলে দার্শনিক কারা, বিজ্ঞানী কারা? দেখো না, বিজ্ঞানী হচ্ছে যারা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে তৈরি করছে তাদেরকে বলা হয় বিজ্ঞানী। আর দার্শনিক হচ্ছে যারা কোনো একটা জিনিসের ধারণা দিয়েছে। ধরো লাইট আবিষ্কার করা হবে, সেই লাইট আবিষ্কারের জন্য কেউ একজন ধারণা দিয়েছে, সে হচ্ছে দার্শনিক। এই দার্শনিক কিন্তু অনেক জিনিসের ধারণা দিয়ে থাকে। ধরো লাইট আবিষ্কারের জন্য, তারপর তোমার হচ্ছে যে একটা মোটর তৈরির জন্য, একটা বিমান তৈরির জন্য ধারণা দিয়েছে। আর যে ধরো স্পেসিফিকভাবে লাইট তৈরি করছে বা বিমান তৈরি করছে সে হচ্ছে বিজ্ঞানী। তো দার্শনিকরা এ নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে। প্রাচীন গ্রিক দার্শনিকরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ, আর অন্য সকল বস্তু এদের মিশ্রণই তৈরি। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন অ্যাটম। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষাপ্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এ একক নাম দেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। এই যে পরমাণু যেটা, সেই পরমাণু জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের বেশিটা জরুরি না যে সেটা বলা হচ্ছে, কারণ কারণ এখান থেকে অনেক বিষয় আমাদের জানার আছে। সো দেখো এরপরে প্রমাণিত হবে যে পরমাণু অবিভাজ্য নয়। সো এখান থেকে এতটুকু মনে রাখার দরকার নেই, জাস্ট একটু রিডিং করে যতটুকু আমাদের আইডিয়া আসে ততটুকু। আমরা দেখবো আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থটা কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থের মধ্যে অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। সাপোজ ধরো এই একটা কলম, তো এই কলম ভাঙলে এর ভিতরে অন্য অন্য পদার্থ পাওয়া যাবে, কালি পাওয়া যাবে, তারপর হচ্ছে প্লাস্টিক বা আরও অনেক কিছু পাওয়া যাবে, তার মানে এটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন ধরো সোনা, সোনাকে ভাঙলে এর ভিতরে সোনাই পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না, তাহলে সোনাটা হবে কি? মৌলিক পদার্থ। তো দেখো তোমরা নিশ্চয়ই সোনা, রূপা বা লোহা দেখেছো। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙো না কেন সেখানে সোনা ছাড়া আর কিছুই পাবে না। রূপা এবং লোহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে এই যে এখান থেকে মনে রাখতে হবে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। এরকম আরও কিছু মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করা হয়েছে। যেমন আমরা পর্যায় সারণীতে দেখলাম, সেই পর্যায় সারণীতে সর্বমোট মৌল আছে 118টি। তো এইটা তোমার এমসিকিউ আসতে পারে, এটা একটু দাগ দিতে হবে। এগুলোর মধ্যে 98টি মৌল, মানে 118টির মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতি মানে কি? এই যে যেমন আমরা চলাফেরা করতেছি, বসবাস করতেছি, এগুলোর মাঝেই যেটা পাওয়া যায় সেটাকে প্রকৃতি মৌল বলা হয়। বাকি মৌলগুলো, মানে আরও যে 20টা মৌল আছে, তো বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়, মানে যেগুলো এখনও তৈরি হয়নি, এগুলোকে কৃত্রিম মৌল বলা হয়। এগুলো ল্যাবে তৈরি করা হয়, বিভিন্ন ল্যাবে যেটা তৈরি করা হয় এই 20টা মৌল। তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? তার মানে আমাদের যে শরীর আছে, মানব দেহ আছে, সেখানে 26টি মৌল আছে। সো দেখো এখান থেকে আমি যে জিনিসটা বলতেছি, এখান থেকে মৌলিক পদার্থ কাকে বলে এটা মনে রাখতে হবে, এবং মৌলিক পদার্থর কয়েকটা উদাহরণ, এবং 118টি মৌল এ পর্যন্ত আবিষ্কার হয়েছে। এর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়। এগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। এবং মানুষের শরীরে মোট 26টি মৌল আছে। শেষ। এখান থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই, এটুকু জানলে হবে। পরে আমি যেটা বললাম, যৌগিক পদার্থটা আমরা সেমভাবে দেখার চেষ্টা করি। তোমরা জেনেছ মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যাবে। পানিকে যদি ভাঙা হয়, অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করা যায়, তবে কিন্তু দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, কারণ পানির সংকেত হচ্ছে H2O, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। আবার লেখার চককে, চক যেটাতে আমরা এই যে বোর্ডে লিখতেছিলাম, যদি ভাঙা যায় তাহলে সেখানে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন এই 3টি মৌল পাওয়া যায়।
তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চকের মধ্যে কয়টি পদার্থ আছে? 3টি আছে, ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। এই 3টি মৌল সমন্বয়ে গঠিত। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। তাহলে এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে। যেমন যেখান থেকেই পানির নমুনা সংগ্রহ করা হোক না কেন, রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে সবসময় 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন পাওয়া যায়। অর্থাৎ মানে এখানে বলা হয়েছে যে আমরা যদি বরফ নিই, পানি নিই, বরফ হচ্ছে কঠিন, পানি হচ্ছে তরল, এবং যখন আমরা ফুটাই, চা বানাই, তখন কি হয়? এটা গ্যাসীয় অবস্থা হয় না, বাষ্পীয় যেটা হয় আর কি। তাহলে কঠিন, তরল, গ্যাসীয় যে অবস্থায় না কেন, পানির অণু হচ্ছে H2O, পানির সংকেত H2O। তাহলে 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় পানি। তো এটাই বলছে পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণুর অনুপাত, সংখ্যার অনুপাত হচ্ছে 2:1, মানে 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন। যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যেমন সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয়, কিন্তু এদের থেকে উৎপন্ন যৌগ পানি সাধারণত তরল অবস্থায়। মানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটা হচ্ছে কি আমাদের গ্যাস, যখন এটাকে একত্রিত করি তখন সেটা হয়ে যায় কি তরল বা পানি। সো এখান থেকে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের এই কনসেপ্টগুলো একটু জাস্ট আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যাব আমাদের গুরুত্বপূর্ণ টপিক পরমাণু ও অণুর মধ্যে। তো দেখো, পরমাণু এবং অণু যে বিষয়টা এখানে বলা আছে, তার মাঝে সাপোজ ধরো আমরা একটা বিল্ডিং তৈরি করব। সেই বিল্ডিং তৈরি করার জন্য একটা করে ইট আমাদের নিতে হয়, নিয়ে গাঁথতে হয়। তো একটা করে ইট নিচ্ছি, এই ইট হচ্ছে পরমাণু। ইট হচ্ছে পরমাণু, আর কয়েকটা ইট সমন্বয় করে যে বিল্ডিং তৈরি করলাম বা রুম তৈরি করলাম তার নাম হচ্ছে অণু। তাহলে দেখো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেন ধর্ম বিদ্যমান, আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান। তাহলে 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলে তাকে বলা হয় অণু। মানে এখানে বলছে যে যখন সিঙ্গেল থাকে তখন তাকে বলা হয় পরমাণু, যখন এটা ডাবল হয় তখন হয়ে যায় সেটা অণু। ঠিক আছে বিষয়টা? এখানে এই উদাহরণগুলোই বলা হয়েছে। এরপরে দেখো, তোমরা যেটা পড়বা, তোমাদেরকে মেইন বই থেকে এরপরে পরের পৃষ্ঠাতে আসে মৌলের প্রতীক। মৌলের প্রতীকটা নির্ণয় করার জন্য, যেমন ধরো এখানে আছে আমাদের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আছে, তারপরে হিলিয়াম আছে। তো হাইড্রোজেন এবং হিলিয়ামকে আমরা কিভাবে লিখতে পারি? হাইড্রোজেনের এইচ প্রথমে আমরা নিলাম, এখানে নিয়মগুলো বলা আছে, এইচ নিলাম। তাহলে হিলিয়াম আছে, হিলিয়াম এইচই, ওটাও যদি আমরা এইচ দিই তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম আমরা কীভাবে পার্থক্য করব? তো এই জন্য আমাদের কী করতে হয়, প্রথম যে মনে করে একই জাতীয় একই শ্রেণীর যতগুলো মৌল আছে, তো প্রথমটার আমরা প্রথম অক্ষরে বুঝালাম। এরপরে যখন আমাদের হিলিয়াম আছে তখন এইচ দিয়ে আর বোঝানো যাবে না, তখন এইচের সাথে অন্য একটা অক্ষর নিতে হবে, এইচই, হিলিয়াম। ঠিক আছে বিষয়টা? এভাবে আমাদের এগুলো বলা হয়েছে। তো এগুলো একটু দেখবা, এবং এখান থেকে আমাদের যেটা বেশি জরুরি তা হচ্ছে যে এই যে মৌলের ল্যাটিন নাম, ল্যাটিন নামের এই শখটা মুখস্থ করতে হবে, কারণ এই শখ থেকে প্রশ্ন আসে। যেমন ধরো সোডিয়াম, তাহলে এখানে আমাদের প্রতীক হওয়ার কথা ছিল SO বা S, কিন্তু এটা হয়েছে Na। তাহলে Na মানে হচ্ছে ল্যাটিন নাম থেকে আছে নাট্রিয়াম। ল্যাটিন নামটা কি? সাপোজ ধরো আমাদের যেমন নিজস্ব একটা নাম থাকে, নামের পাশাপাশি আমাদের একটা বংশীয় একটা পদবি ইউজ করা হয়, বংশীয় যে কোনো হইতে পারে, সেটা হইতে পারে তোমার হচ্ছে যে সরকার, তারপর হচ্ছে তোমার আকন্দ, মণ্ডল ইত্যাদি অনেকগুলো থাকে না। সো ওই রকম হচ্ছে এই মৌলের আমাদের ল্যাটিন নামটা হচ্ছে সেইটা, মানে ওই বংশীয় নাম থেকে এর প্রতীকটা নেওয়া হয়েছে। যে সোডিয়াম, এটার নাম হচ্ছে ন্যাট্রিয়াম, প্রতীক হচ্ছে Na। কপার হচ্ছে কাপরাম, Cu। পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, K। সিলভার হচ্ছে আর্জেন্টাম, Ag। টিন হচ্ছে স্ট্যানাম, Sn। অ্যান্টিমনি হচ্ছে স্টিবিয়াম, Sp। গোল্ড হচ্ছে অ্যারাম, Au। লেড হচ্ছে প্লাম্বাম, Pb। স্ট্যানশন ওয়ারফাম, W। আয়রন হচ্ছে ফেরাম, Fe। মার্কারি হচ্ছে হাইড্রেজিয়াম, Hg। সো এই সবটা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। এটা ভালো করে পড়বা, তারপরে বাকি জিনিসটা পরবর্তী ক্লাসে দেখানো হবে।